নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। সমস্ত জল্পনা কল্পনার অবসান। দেশে শেষ পর্যন্ত এনডিএ সরকার। আগামী রোববার শপথ নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী সমেত। ভারতবর্ষে প্রথমবার জোট সরকার হয়েছিল 1977 সালে। জরুরি অবস্থা উঠে যাওয়ার পর সেই সরকার তৈরি হয়েছিল, কিন্তু বেশি দিন টেকেনি। তারপরেই 1980-তে প্রায় 350 আসন পেয়ে ক্ষমতায় এসেছিলেন ইন্দিরা গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার সংসদীয় রাজনীতিতে 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 2002 সালে গুজরাটে নির্বাচন ছিল। পরপর টানা 2002 থেকে 2024 নরেন্দ্র মোদী কি মুখ্যমন্ত্রী কি প্রধানমন্ত্রী, তিনি একক সংখ্যাগরিষ্ঠের সরকার চালিয়েছেন। এবারই তাকে প্রথম চালাতে হবে একটা জোট মিলিজুলি সরকার। এবারের ভোটে পশ্চিমবঙ্গ অনেক কথা, অনেক কিছু হয়েছিল। পশ্চিমবঙ্গের ফলাফল সমস্ত হিসেব নিকেশ উল্টে দিয়েছে। ফলাফল বেরোনোর পর কোন্দল শুরু হয়েছে বিজেপিতে, এবং তৃণমূলও তাদের যে খামতি তা মেরামত শুরু করেছে। তার কারণ খুব বেশি স্বস্তিতে তৃণমূলও কিন্তু নেই বেশ কিছু আসনে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কি ফলাফল এবং আসনগুলো ঠিক কি অবস্থা একবার দেখে নেব। গোটা পশ্চিমবঙ্গে 2024-এর লোকসভা ভোটের মোট আসন 42, তৃণমূল 29, বিজেপি 12, কংগ্রেস 1। ভোটের পার্সেন্টেজ ছিল হয়েছে তৃণমূল 46%, বিজেপি 38%, বাম কংগ্রেস জোট 11%। আজকে আমাদের স্টুডিওতে আজকে সোজা সাপটার আলোচনা যারা আছেন, প্রথমে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষে সজল ঘোষ, নিজে প্রার্থী ছিলেন বরানগর উপনির্বাচনে। রয়েছেন সিপিআইএমের পক্ষে পার্থপ্রতিম বিশ্বাস, রয়েছেন কংগ্রেসের পক্ষে অশোক ভট্টাচার্য, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, এবং দুই বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার শিবাজী প্রতিম বসু এবং সুমন ভট্টাচার্য। এবারের যে ভোট হয়ে গেল, দেখা যাচ্ছে বেশিরভাগ বুথে, বেশিরভাগ কেন্দ্রে, বিধানসভা হোক, বুথ ওয়াইজ হোক, পঞ্চায়েত হোক, কর্পোরেশন ওয়াইজ হোক, সমস্ত জায়গায় প্রতিটা বুথে ব্যাপক সংখ্যক মহিলা ভোটার ভোট দিয়েছেন, এবং প্রত্যেকটা জায়গাতেই মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের থেকে বেশি। এবং লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় ফারাক করে দিয়েছে। তার সঙ্গে তৃণমূলের বুথ ম্যানেজমেন্ট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ম্যানেজমেন্ট তিনি করেছেন, সাংগঠনিক দক্ষতা, সেটা যোগ ফলে তৃণমূলের এই রেজাল্ট। আমি সজলের কাছে আসবো। সজল, কোথাও কি আপনারা এই যে মহিলা ভোট তার কাছে হেরে গেলেন? দেখুন, আমরা হেরেছি এ কথা ঠিক। ভোটের নিরিখে, সিটের নিরিখে আমরা হেরেছি এ কথা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু এখনও সেটা মহিলা ভোট কি সেটা পুরুষ ভোট, সেটা এক্ষুনি অ্যানালিসিস করে এই মুহূর্তে বলার মতন বোধহয় সময় আসেনি, বা আমাদের এখনও সে অ্যানালিসিস হয়ে ওঠেনি। আমরা যদি আপনি বলেন সংখ্যাতত্ত্বের বিচারে আমরা আগের বারে আমরা ছিলাম 18, এবারে আমরা 12। স্বাভাবিকভাবে সাদা চোখেই বোঝা যায় আমরা হেরেছি। কিন্তু নির্বাচনে হারা জেতার অন্য আরেকটা পয়েন্ট থাকে, সেটা হচ্ছে ধরুন যে আমাদের যদি ভোট শতাংশ দেখেন, ভোট শতাংশ কিন্তু আমাদের কমেনি। হ্যাঁ, যদি শতাংশে না গিয়ে আমি যদি সংখ্যাতত্ত্বেও যাই, তাহলেও আমাদের ভোট বেড়েছে। মুশকিল হচ্ছে আমাদের সিট কমেছে। এটা গণতন্ত্রের এটা একটা ফ্যালাসি বলতে পারেন। এর আগে আমরা কোনো এক সময় উত্তরপ্রদেশেও দেখেছি 19% ভোট পেয়ে মায়াবতী সেখানকার লার্জেস্ট পার্টি হয়ে গিয়েছিলেন। তো সেই সংখ্যাতত্ত্বের বিচারে, সংখ্যাতত্ত্বের হিসেবে নিশ্চয়ই আমাদের কম। হ্যাঁ, হতে পারে লক্ষ্মী ভাণ্ডার, ধরুন আজকে লক্ষ্মী ভাণ্ডার যখন ইস্যু হয়, লক্ষ্মী ভাণ্ডার যখন ভোটের মেন হাতিয়ার হয়, তখন বুঝতে হবে যে রাজ্যের ভাণ্ডার বা সরকারের ভাণ্ডারটা কিন্তু খুব একটা আশাপ্রদ নয় সাধারণ মানুষের পক্ষে। কারণ লক্ষ্মী ভাণ্ডারের ওপর ভোট দেয় একেবারে সেই প্রান্তিক মানুষটা, যার আর কোনো উপার্জন নেই। আর দেশে তো প্রান্তিক মানুষদের ভোটেই সরকার নির্বাচিত হয়। আমি বলি না, এটা কথা নয়, প্রত্যেক মানুষের ভোট আছে। আমার প্রান্তিক মানে অর্থনৈতিকভাবে যারা প্রান্তিক,
সেই মানুষদের কথা বলছি, যারা এই 1000 টাকাটাকে মূলধন করে ভোট দিয়ে দেন, তাদের অর্থনৈতিক পরিস্থিতি আপনাকে ভাবতে হবে যে কতটা সংকটে। আমরা নিশ্চয়ই যে মানুষটা লক্ষ্মী ভাণ্ডারে ভোট দিয়েছেন তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, এটা আমরা সহজেই বোঝা যায়। এর থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গে আরও অন্যান্য ইস্যুতে ভোট হয় না, তার মানে সেগুলো নিশ্চয়ই এখানে দুর্বল। তো আপনি যদি বলেন সংখ্যার হিসেবে, অঙ্কের হিসেবে, তাহলে আমরা পরাজিত। কিন্তু যদি আপনি ভোটের কাউন্টে যদি বলেন, গতবার 21-এ আমরা সর্বোচ্চ রেজাল্ট যেটা করেছিলাম, আমরা 77টা সিট পেয়েছিলাম। 77টা সিটে আমরা 2,28,00,000 ভোট পেয়েছিলাম। এবারে সেটা 2,33,00,000 ভোট হয়েছে। যদি আপনি লোকসভা ওয়াইজ আপনি যদি বিধানসভা দেখেন, তাহলে বিধানসভাতেও আমরা প্রায় 90টার ওপরে বিধানসভায় এগিয়ে আছি। এই কলকাতা শহর বা ধরুন পুরো এলাকা যেগুলো, সেগুলোতে যদি দেখেন, দেখবেন। আমি আসবো এই আলোচনায়, হ্যাঁ আমি আসবো এই আলোচনায়। বৈশ্বনাথ সজল যেভাবে বলছেন, পশ্চিমবঙ্গে প্রায় 50%-এর উপর মহিলা ভোটার রয়েছেন, যাদের একটা বড় অংশ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পান। লক্ষ্মীর ভাণ্ডার কি আপনাদের তুরুপের তাস হয়ে গেল? সজলের কথাটা শুনে মনে হচ্ছে যে আমরা হেরেছি অথচ আমরা হারিনি, মানে এরকম কথাটার মানে হলো, আমি যতদূর বুঝলাম যে উনি বলছেন যে পার্সেন্টেজ অফ ভোটে ওনারা কমেননি। আপনি যদি চুলচেরা বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে পার্সেন্টেজ অফ ভোটটা ওদের কমেছে, আমাদের পার্সেন্টেজ, তৃণমূলের পার্সেন্টেজ বেড়েছে, 46% আমরা ভোট পেয়েছি। আর বাংলার মায়েরা, বোনেরা, নারীরা মমতা ব্যানার্জির সঙ্গে প্রথম দিন থেকে ছিল, এবারেও তারা রয়েছে এবং ব্যাপক আকারে রয়েছে। এবং এই যে যখন আমরা 500 টাকা দিলাম, তারপরে 1000 টাকা, 1000 টাকাটাকে 1200 টাকা করলাম, তখন অনেক বিদ্রূপ ব্যঙ্গ অনেকে করেছিল। কিন্তু ফাইনালি দেখা গেল যে বাংলার মায়েরা, বোনেরা তারা মমতাদিকেই ভোট দিলেন এবং তৃণমূল কংগ্রেস একটা ব্যাপক সংখ্যা নিয়ে, ব্যাপক ভোট নিয়ে এবং ব্যাপক আসন নিয়ে, সমস্ত এক্সিট পোল, কত বড় বড় কথা, কত বড় বড় বিশ্লেষক, কত বিশ্লেষণ, অনেক কিছু তো দেখলাম। কিন্তু ফাইনাল কি হলো, যেটা বেরোলো 4 তারিখ, তাতে দেখা গেল যে আমরা এই রাজ্যে 29টা আসন পেয়েছি। আর যারা বলেছিল আপকি বার 400 কি পার, তাদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 240-এ। কারণ এটা 2021-এ বলেছিল যে আপকি বার 200 কে পার, সেটা ওই ঝিলকা উস পার হয়ে গেছিলো। তো এবারেও তো একই হলো। সুতরাং আমি অন্য বিশ্লেষণে যাচ্ছি না, নির্বাচনে সাংগঠনিক জায়গাটাও কিন্তু আপনাদের ছিল। অভিষেক যেভাবে ধরেছিলেন, যেভাবে করেছিলেন, এটা কিন্তু আমি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে একটা বলছি যে আমাদের পশ্চিম বাংলায় আপনার বুথভিত্তিক সংগঠন না থাকলে, আমরাও সিপিএমের সঙ্গে লড়েছি বহু বছর ধরে, লড়তে লড়তে যখন আমরা আমাদের সেই পরিকাঠামো, সেই বুথভিত্তিক সংগঠন তৈরি করতে পেরেছিলাম বেশিরভাগ বুথে, তখনই কিন্তু আমরা সিপিএমকে পরাজিত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে প্রচুর মানুষের জনসমাগম হতো। অনেকে আমাদের বলতেন যে সেই সময় ভোটে রূপান্তর করা যাচ্ছে না কেন। এটা আমরা দেখেছিলাম সংগঠনের দরকার আছে এবং এই জনমুখী প্রকল্প মমতা ব্যানার্জি, আমরা তো মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে নির্বাচন করেছি, যেটা নিয়ে অনেকে বিদ্রূপ করেছিল, কিন্তু আজকে এস্টাবলিশড হয়ে গেল বাংলাতে যে এরা দুজন এস্টাবলিশড লিডার। অশোক ভট্টাচার্য, যখন আলোচনা হচ্ছিল যে এ রাজ্যে জোট হবে কি হবে না, তৃণমূল কংগ্রেস 2টি আসন ছেড়েছিল কংগ্রেসের জন্য। এই যে ভোটের ফলাফল দেখা গেল, যদি কংগ্রেস এবং তৃণমূলের জোট কোনোভাবে সম্ভব হতো, কংগ্রেস তার 2টি আসনই ধরে রাখতে পারত। শুধু তাই নয়, বিজেপি অন্তত আরো 4 থেকে 5টি আসন হারাতো পশ্চিমবঙ্গে। বিশ্বদা, প্রথমেই বলি, আপনি সঠিক তথ্য দিয়েছেন, একেবারে সঠিক। সত্যি কথা, 2টো আসন ছাড়ার কথা বলেছিলাম। কোন 2টি আসন? একটি দক্ষিণ মালদা, একটি বহরমপুর। কি মজার কথা, একটি দক্ষিণ মালদা এবং একটি বহরমপুর, যে 2টি আসন কংগ্রেস তার নিজের জোরে, নিজের ক্ষমতায় এতদিন ধরে জিতে এসছে, তৃণমূলের দয়ায় বা দাক্ষিণ্যে কিন্তু জয়ী হয়নি। এবার দ্বিতীয় কথায় আপনারা আসি। আমি একটা ছোট্ট কথা বলতে চাই, শোনা গল্প আর কি। বাদশাহ হুমায়ুন তার ছেলেকে পড়ানোর জন্য এক পণ্ডিত মশাইকে রেখেছিলেন, জানেন তো, এবং তাকে বলেছিলেন 1000 স্বর্ণমুদ্রা গুনে গুনে তাকে মাসে দক্ষিণা দেবেন। তা প্রথম মাস পড়াবার পরে সেই পণ্ডিত যখন তার মাইনে নিতে যান, তখন যিনি কোষাধ্যক্ষ ছিলেন, তিনি যে করেই হোক ওই 1000-এর বদলে 999টা দিয়েছিলেন, একটা হয়তো মিস হয়ে গিয়েছিল। তা ওই পণ্ডিত সেটা প্রত্যাখ্যান করেন। তখন হুমায়ুন ডেকে তাকে বলেন, সেই পণ্ডিত মশাইকে, আপনি কটা বাদশা পাবেন, আপনি কেন নেননি? বলছেন আমাকে 1000 দেওয়ার কথা ছিল, 999 দেওয়া হয়েছে। বলছে আপনি কটা বাদশা পাবেন যে 999টায় দেয়?
বলছে হ্যাঁ সেটা হয়তো সঠিক, কিন্তু আপনি কটা পণ্ডিত মশাই পাবেন যে একটা স্বর্ণ মুদ্রা করার জন্য নেবে না? সকলে মাথা নত করে না। প্রয়াত মৃণাল সিংহ রায় মাথা নত করতে পারেন, সুলতান আহমেদ মাথা নত করেছিলেন, শঙ্কর সিং মাথা নত করেছেন, তাই বলে অধীর চৌধুরী মাথা নত করার এসব কথার কোনো দাম নেই। ভোট সেটা ইতিহাস বিচার করবে, দাম আছে কি নেই, অঙ্কের দাম আছে। অঙ্কের দাম তো সবটাই। যদি 5 থেকে 6টা অঙ্কের দাম সবটা বিশ্বদা। আজকে যদি 5 থেকে 6টা আসন ইন্ডিয়ার ঝুলিতে যেত, তাহলে ওদিকে বিজেপির 5 থেকে 6টা। ইন্ডিয়ার ঝুলিতে লড়াইয়ের জন্য রাহুল গান্ধী লড়ছেন। পার্থদা, বিশ্ব আমার একটাই বলার হচ্ছে যে এবার ভোট রাজনীতিতে এটা ঠিক যে বামেরা প্রত্যাশিত ফল করেনি এই রাজ্যে অন্তত। গতবারের যা সমর্থন ছিল মার্জিনাল বেড়েছে, হয়তো এটাও ঠিক, কিন্তু যেটা প্রাপ্তি সেটা হচ্ছে যে কংগ্রেসের সাথে যৌথভাবে পথ চলার তার মধ্যে দিয়ে হচ্ছে যে আমি বলবো যে একটা মানুষ সঙ্গবদ্ধ খানিকটা হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সীমাবদ্ধতার জায়গাটাও যেটা বিশ্ব, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে আসলে এরকম ত্রিমুখী লড়াই, চতুর্মুখী লড়াই শুধুমাত্র বললাম যে সংগঠন, বুথ এটা দিয়ে হয় না, এর বাইরেও হয়তো সম্ভবত কৌশলের প্রয়োজন আছে, ভোট কৌশল, যেটা আপনি হয়তো উল্লেখ করছিলেন। ধরে নিন উত্তরপ্রদেশে যদি মায়াবতী এদের সাথে থাকতেন, তাহলে তো উত্তরপ্রদেশে মায়াবতী মানে বিজেপি থাকতোই না। তার কারণ অন্তত 15 থেকে 16টা আসন মায়াবতী বিজেপিকে জিতিয়ে দিয়েছে। আবারও বলছি যে ডেফিনেটলি রাজ্যে রাজ্যে এই বাস্তবতাগুলো আলাদা। ফলে উত্তরপ্রদেশে যে ঘটনাটা ঘটেছে, বিজেপি বিরোধী ভোটের একটা মেরুকরণ ঘটে গেছে, আপনি যদি বলেন দেখেন। ফলে আপনি আমাদের রাজ্যেও যদি আপনি সেই হিসাবে দেখতে চান যে লড়াইটা ত্রিপাক্ষিক হচ্ছিল, কিন্তু বিজেপি বিরোধী ভোটের, কারণ মূল ভোটটা ছিল কেন্দ্রের সরকার গড়ার ভোট, ফলে বিজেপি বিরোধী ভোট, প্রতিষ্ঠান বিরোধিতার ভোট, সেই ভোটটার আসলে একটা মেরুকরণ ঘটলো এবং সেই ঘটার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হয়েছে রাজ্যের শাসক হিসেবে তৃণমূল কংগ্রেস। আমি শুধু এখানেই বলছি, শুধু এখানে শেষ নয়, যেটা মারাত্মক দিক ছিল বলে বিশ্ব আমার মনে হয় যে তৃণমূলের এই ভোট বৃদ্ধি বা আমাদের বামেদের হচ্ছে যে ভোট কম পাওয়ার পেছনে যদি আপনি কারণগুলো কখনো খুঁজতে যান, পোলারাইজেশন পলিটিক্স যেটা ছিল তারও একটা ভূমিকা আছে, অন্তত বিভিন্ন পর্যায়ে। যত বেশি হিন্দুত্বের উত্তাপ বেড়েছে, তত বেশি সংখ্যালঘু ভোট জড়ো হয়েছে, ফলে যার ডিভিডেন্ড পেয়েছে আবার তৃণমূল কংগ্রেস। এই পোলারাইজেশন শিবাজিদা নাকি লক্ষ্মীর ভান্ডার, সাংগঠনিক দক্ষতা? পোলারাইজেশন তো আজকে শুরু হয়নি। বিশেষ করে আমরা দেখেছিলাম 2019-এ তার ফলটা দেখেছিলাম যে পোলারাইজেশন কিভাবে হলো। বিজেপি 17% থেকে বেড়ে 40%-এ চলে গেল এবং এরা 6%-এর কাছে নেমে এলেন। মানে পার্থদের দল বা পার্থরা সেই অর্থে বা বামরা তারা নেমে এলেন। সেই ভোটটা কোথায় গেল? সেই ভোটটাই তো এটা একটা মিসিং। এই ভোটটা কোথায় গেল? সেই ভোট ছাড়াও বিজেপি ভোট বাড়িয়েছে, তৃণমূলের থেকেও গিয়ে থাকতে পারে বা অন্য কংগ্রেস থেকেও গিয়ে থাকতে পারে, কিন্তু এটা একটা বড় অর্থে এই যে নেমে আসা 23% থেকে নেমে আসা আর একটা দিকে বেড়ে যাওয়া, এর মধ্যে তো একটা কোরিলেশন না টানলে খুব ভুল হবে। সুতরাং সেটা হতে আরম্ভ করেছিল অনেক দিন আগে থেকে, 19 থেকেই হয়েছিল। এবার পার্থরা হয়তো আশা করেছিলেন যে আরো অনেকটা ভোট পেবে, আমরাও ভেবেছিলাম যে কোথাও কোথাও হয়তো অনেকটা আরো একটু বেশি ফিরবে। কিছু প্রার্থী, নবীন প্রার্থী, তাদের ক্যাম্পেইন, তাদের ধরন, সেটা কিন্তু একটা মনে দাগ কেটেছিল। লক্ষ্মীর ভাণ্ডারের কথা যেটা তুমি জিজ্ঞেস করলে, সে কথা বলি, আমার কাছে 6th ফেজ অবধি মোটামুটি মেয়েদের ভোটের ইসিআই এর আমার কাছে পার্সেন্টেজ আছে। মেয়েদের ভোট কিন্তু অনেক জায়গায় এমন আছে, ছেলেরা 78%, মেয়েরা 82 বা 83 এরকম পার্সেন্টের ভোটের ডিফারেন্স আছে। অর্থাৎ পুরুষদের থেকে মেয়েদের ভোট কিন্তু বেড়েছে। এটা যদি আমি একদম ইসিআই এর ডেটা থেকে বলছি, সেটা হয়েছে। আরেকটা কথা, সজল যেটা বললেন, খুবই ভালো লড়াই দিয়েছে এবং খুবই ভালো ক্যান্ডিডেটও ভালো, কিন্তু একটাই সজলকে আমি বলবো যে ভোটের পাশে, এটা আমি শুনলাম, মানে আরও বললেন, রাজ্য সভাপতিও বলেছিলেন যে ভোট আমাদের কমেনি, ভোট কিন্তু কমেছে 2%-এর মতো। নাম্বার অফ মানে ভোট হয়তো বেড়েছে 2%। আপনারা দেখবেন এটা ইসিআই এর, ইসিআই থেকে আপনারা কনফার্ম করুন। ওভারঅল সুমন, দেখুন, আপনি যেটা বললেন সেটাই ফ্যাক্টর। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আর অন্যদিকে ব্যাকরুম বয় হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরো নির্বাচনটা পরিচালনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সিদ্ধান্তের কথা বলি, যদি কেউ মনোযোগ দিয়ে দেখেন, তৃতীয় দফার পর থেকে যে সমস্ত হোর্ডিং রাজ্যে পড়েছিল, সেই কোনো হোর্ডিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের ছবি আর দেননি, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। কারণ ততক্ষণে লড়াইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি এই পর্যায়ে নিয়ে যেতে পেরেছে। অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার ফ্যাক্টর, এবং তার সঙ্গে যেটা ফ্যাক্টর, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সবকটা ঝুঁকি নিয়েছেন, বোধহয় তোর সাথে আলোচনাও হয়েছিল, যেটা আমি আবার বলবো বামেরাও যে ঝুঁকি নেননি। অর্থাৎ গেরুয়া পরে কেউ রাজনীতি করছে, আমি তাকে হিট করব, এই ঝুঁকিটা নেওয়া কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন এবং তার ডিভিডেন্ড
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, অর্থাৎ যেখানে তৃণমূল স্ট্রং, দক্ষিণবঙ্গে তুলে নিয়ে পুরোটা চলে গেছে। আমার শুধু ধারণা, তাই নয়, আদিবাসী ভোটেও কিন্তু থাবা বসিয়েছে। আমার ধারণা, আমি যেটা শিবাজিদা বলছেন সেটা একটু এক্সটেন্ড করে বলি, 2021-এর পরিসংখ্যান ছিল যে দলিত এবং আদিবাসীদের মধ্যে, দলিত আদিবাসী মহিলাদের মধ্যে বিজেপি 52.3% ভোট পেয়েছে। আলিপুরদুয়ারে ভোট কমেছে, পুরুলিয়ায় ভোট কমেছে, বাঁকুড়ায় ভোট কমেছে। সেটা কিন্তু এবারে প্রাইমারি যা দেখে মনে হচ্ছে, এক্স্যাক্টলি পুরোটা ডেটাটা দেখা হয়নি, প্রায় 48% নেমে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 4% মহিলা ভোট গেইন করেছে। আরেকটু কম হবে। আমার যেটা মনে হয় যে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম, এমনকি আলিপুরদুয়ার 3 লাখকে জেতা সিট, সেটা আদিবাসীদের ভোটটা তো অবশ্যই, এবং এইখানে কিন্তু আদিবাসীদের তুলনায় কিন্তু মহিলাটা ফ্যাক্টর, তার কারণ পুরো মহিলা ভোট মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা ভোটটাকে ক্যারি করেছেন। আর একটা পয়েন্ট বলতে চাইবো, 30 সেকেন্ড নেব, সেটা হচ্ছে যে মানে যে দায়টা কংগ্রেসের মুখপাত্র অস্বীকার করছেন, there is a very simple arithmetic why বিজেপি is in crisis. ভারতবর্ষে 4টে বড় রাজ্য আছে, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ। এই 4টে রাজ্যে 210টা সিট আছে। গতবার বিজেপি এখানে 166টা সিট পেয়েছিল, এবার বিজেপি ওখানে কমে 96টা সিট হয়ে গেছে। এই 96টা থাকতো না যদি অধীর চৌধুরী এবং মায়াবতী বাগড়া না দিতেন, তাহলে এটা 75-এ চলে। আমি যেটা বলছিলাম, একটা কথা বারবার করে আমি আসবো। একটা কথা বলতে হবে, ব্যাপারটা হচ্ছে বললে এখন হবে না, যে তৃণমূলের সাথে জোট হয়নি, এটা একা অধীর চৌধুরী ঠিক করেছেন এরকম ব্যাপারটা নয়। এখানে শিলমোহর দিয়েছেন এআইসিসি। আমি বিশ্ব এক্সাক্ট ফিগার হেরেছে তো কি হচ্ছে, হারিয়ে যায়নি। আমি বিশ্ব হারিয়ে যাওয়া একটাই পয়সা না। গতবারে যেখানে বিজেপি ওই 210-এর মধ্যে 166টা সিট পেয়েছিল, এবার ইন্ডিয়া জোট সেখানে 114টা সিট পেয়েছে। একদম। সুমন, আমি আসবো। এই মুহূর্তে মেদিনীপুর থেকে আমার সঙ্গে রয়েছেন জুন মালিয়া। জুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভলিউমটা আরেকটু জোরে হলে ভালো হতো। হ্যাঁ, বিধায়ক থেকে সাংসদ, কাজটা কি কঠিন হলো, হ্যালো। সহজ? হ্যাঁ,